Good morning students, welcome to tele education class. তো আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে গবেষণা করতে চলেছি। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা শুরু করব একটি ইতিহাস থেকে। তো দেখি তো কি ইতিহাস দেখতে চলেছি আমরা, আর আজকের ক্লাসটির বিষয়টি কি সেটি আমরা জানব। তো দেখতেই পাচ্ছো এখানে একটি গাছের নিচে বসে একজন সাধু তপস্যা করছেন, তাই তো। তো উনি কি নিয়ে তপস্যা করছেন, আর এটি কখনের কথা? দেখো, এটি 500 বিসির আগের কথা, মানে সেটি খুবই পুরনো কথা, তাই তো। তো দেখতেই পাচ্ছ উনি কি বলছেন, যে আমাদের চারপাশে সবকিছু কি দিয়ে তৈরি। এটি একটি ভাবনা চিন্তার করা, এটি খুবই পুরনো, যখন মনুষ্য জীবন আরম্ভ হয়েছিল তখনই এই ভাবনা চিন্তা করেছেন। তো তুমি দেখতেই পারছো যে ঋষি মুনির যে ওরা শিষ্যরা রয়েছে কি করলেন, উনি এই যে একটি পাথরের টুকরা নিলেন বা একটি ক্ষুদ্র টুকরা নিলেন, সেটাকে আরো ভাবে ভেঙে দিয়ে উনি দেখলেন যে ছোট ছোট ওরা কোনা পাচ্ছেন। তখনই উনি এই কোনাগুলার নাম দিলেন কি? পরমাণু। কি? পরমাণু, সবাই মনে রাখবে। তো দেখো, তখন আগের ক্লাসে পড়েছিলে বা আগের চ্যাপ্টারে তোমরা এটা পড়েছিলে যে আমাদের পৃথিবীর যে যতগুলি বস্তু রয়েছে, পদার্থ রয়েছে, সেটি কি? সেটি এক ধরনের পদার্থ দিয়ে গঠিত, তাই তো। সেই পদার্থটাকে আমরা আরো ভাগ করতে পারি না, বিভাজন করতে পারি না, তাই না? সেটা তোমরা আগে পড়েছিলে আগের ক্লাসে। আমরা জানি যে পৃথিবীর যে ছোট ছোট সেই কলম বলো, কাপড় বলো, সবই বস্তু এক ধরনের পদার্থ, তাই তো, সেটা আমরা জানি। আর সেই পদার্থকে আরো বিভাজন করা যায় না, তাই না? তো সেই আমরা আজকে জানলাম যে সেই পদার্থগুলোকে কি করলেন, তুমি দেখলে যে এটাকে আরো ভেঙে দিল, ভেঙে দিয়ে কি পেলো? ছোট ছোট আরো কয়টি কণা পেলো। তো সেই কণাগুলোর নাম উনি কি দিলেন? পরমাণু, তাই তো। সেই পরমাণু নামটি কোথা থেকে আসলো? দেখো, পরম। পরম মানে কি? পরম হলো অবিনাশী বা চরম, ঠিক আছে, যেটাকে বিনাশ করা যায় না, ভাঙা যায় না, বা যেটি একদম চরম, সেটি আরো বিভাজিত হয় না, সেটির মানে হলো পরম। আর অণু মানে হলো অণু, কণা, ছোট ছোট কণা, ক্ষুদ্র কণা। তো সেই মিলিয়েই এই নামটি পড়ল পরমাণু। মানে এই জিনিসটা বলা হয়েছিল যে পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম, বলতে পারো এটাকে সবচেয়ে ক্ষুদ্রতম একটি বস্তু, যে পদার্থকে যখন আমরা সবই যত পদার্থ রয়েছে আমাদের আশপাশে বা পৃথিবীতে, সেই সবই কিন্তু পরমাণু দিয়ে গঠিত, ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে গঠিত। সেটি তোমরা বস্তু বলো, কলম বলো, কাপড় বলো, ঠিক আছে, প্লাস্টিক, যা যা তোমরা বলতে চাও, তো সব পদার্থ কিন্তু আমাদের ছোট্ট ক্ষুদ্রতম জিনিস একটি বলো, বা কণা দিয়ে তৈরি, সেটাকে কি বলি আমরা? পরমাণু, ঠিক আছে, সবাই মনে রাখবে। তো দেখো, পদার্থের অবিনাশী কণা, পরমাণু কি মানে? পরমাণু এটি মিলি হলো, এই যে পরম আর অণু, সেটি মিলে কি শব্দ তৈরি হলো? পদার্থের অবিনাশী কণা, ঠিক আছে। চলো, সবাই বুঝতে পারলে? দেখো, এখানে একজন মহর্ষির কথা বলা হয়েছে, যখন আমরা দেখেছিলাম যে গাছের তলে বসে তপস্যা করছিল, উনি কে? উনি একজন ভারতীয় দার্শনিক, ওনার নাম কি? মহর্ষি কানাদ। উনি কি অনুমান করেছেন? উনি এই অনুমান করেছেন যে যদি আমরা পদার্থকে ভাগ করতে যাই, আমরা ছোট এবং ছোট কণা পাবো। মানে আমরা যখন একটি পদার্থকে ভাগ করব, ঠিক আছে, তোমরা যখন দেখবে আহ যে কোনো একটি জিনিস নিলে, পাথর, হালকা মাটি, সেটাকে যদি তোমরা আরো ভাগ করো, ঠিক আছে, হাতুড়ি দিয়ে বা কিছু দিয়ে ভেঙে দাও, আমরা জানি আমরা ছোট ছোট কণাগুলো পাই, তাই তো। তো দেখো, শেষ পর্যন্ত আমরা ক্ষুদ্রতম কণার কাছে পৌঁছই, যার বাহিরে আরো বিভাজন সম্ভব হবে না। তো এইভাবে আমরা যখন ভাঙতে থাকবো, বিভাজন করতে থাকবো, আমরা শেষ একটি পরম পর্যায়ে পৌঁছবো, যেখান থেকে আমরা আরো বিভাজন করতে পারবো না। আর কি বলেছিলেন উনি? দেখো, তিনি এই কণাগুলোর নাম দেন পরমাণু। মানে শেষতম যে পদার্থ উনি বললেন যে আমরা পাবো বিভাজন করার পরে, সেই শেষতম ক্ষুদ্র কণাটি হলো পরমাণু, ঠিক আছে, সবাই বুঝলে? চলো, এটি মহর্ষি কানাদে বলেছিলেন। তো দেখো, তারপরে আরো একজন ভারতীয় দার্শনিক, ওনার নাম কি ছিলেন? পাকুত কাত্যাম। উনি কি বলেছিলেন? উনি এটি বলেছিলেন যে
সবচেয়ে ছোট কণা সাধারণত একটি মিলিত আকারে বিদ্যমান, যা আমাদের ভিন্ন ধরনের পদার্থ দেয়। ঠিক আছে, সেই একই পরমাণুর কথাই উনি বললেন, কিন্তু সে অল্প আলাদাভাবে বললেন। আলাদাভাবে কি, যে উনি বলেন সবচেয়ে ছোট কণা কি, সাধারণত একটি মিলিত আকারে বিদ্যমান। মানে সেই পরমাণুগুলোই ছোট ছোট যে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণুগুলো রয়েছে, সেইগুলোই একত্রিত হয়ে এক ধরনের পদার্থ তৈরি করে। ঠিক আছে, যেমনি আমি একটি কলমের কথা বললাম, তাই তো? সেই কলমের মধ্যে কি কি থাকে, ভিন্ন ভিন্ন ভাগ থাকে। আমরা জানি কলমের যে উপরে ঢাকনা থাকে, তারপরে মধ্যে শরীরের মধ্যে রাবার লাগানো থাকে। তো আমরা জানি সেটি ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে তৈরি। তো সেই যে ভিন্ন পদার্থগুলো, সেগুলো কি, সেগুলো যে ভিন্ন পরমাণু রয়েছে তারই একত্রিত হয়ে সেই পদার্থগুলো তৈরি হয়। তো দেখো, যেটা উনি বললেন যে এই যে ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে, সেইগুলোই একত্রিত হয়ে এখানে একটি যে পদার্থ তৈরি করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভিন্ন ভিন্ন রঙের যে বলের আকারে দেখানো হয়েছে, সেগুলো কি, সেগুলো হলো ভিন্ন ভিন্ন পরমাণু। ভিন্ন, যেমনি এখানে লাল পরমাণু দেখানো হলো, তাই না? এই যেখানে লাল পরমাণুটা দেখানো হলো, এখানে সবুজ পরমাণু দেখানো হলো, মানে এখানে বলছে যে পরমাণুর মধ্যেও ভিন্নতা আছে, তাই তো? মাটির যে পরমাণু থাকবে সেটি ভিন্ন থাকবে, পাথর যে পরমাণু থাকবে সেটি ভিন্ন থাকবে, তুমি যদি বলো একটি কাগজের যে পরমাণু সেটি ভিন্ন থাকবে। তো সেই ধরনের ভিন্ন ভিন্ন পরমাণু একত্রিত হয়ে একটি পদার্থ তৈরি করে, তাই না? সেটি উনি বলেছিলেন। তো দেখো, আমরা আগে এটি পড়ে এসেছিলাম যে একটি পদার্থ ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত, আর সেই ক্ষুদ্রতম কণা কি, সেটিকে আমরা নাম দিলাম, কি বললো, পরমাণু, তাই না? তো দেখো, ভারতে যখন এই জিনিসটি আবিষ্কার হয়েছিল সেটি 600 বিসিতে। আর সেই একই জিনিস যে গ্রিস, একটি জায়গা আমাদের পৃথিবীতে, একটি অন্য দেশ গ্রিস রয়েছে, সেইখানে সেই জিনিসটা আবিষ্কার হয়েছিল 500 বিসিতে। ঠিক আছে, তো 500 খ্রিস্টের আগে। তো চলো, একটি প্রশ্নের সময় হয়ে গেল, দেখি প্রশ্নটা কি। ভারতীয় দার্শনিক মহর্ষি কানাদের মতে ড্যাশ পদার্থ অবিনাশী কণা নামে পরিচিত। অপশনে কি কি আছে দেখো, অণু, বি পরমাণু, সি পদার্থ, ডি কণা। তো চলো, আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। আশা করি আমি এটি সবাই শুদ্ধ উত্তর দিতেই পারবে, তাই তো? আমরা এখনই এই বিষয়টা নিয়েই তো পড়াশোনা করছি, তাই না? খুবই একটি সহজ প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছিল, যে মহর্ষি কানাদের মতে যে যে ক্ষুদ্রতম পদার্থ রয়েছে সেটাকে আমরা কি বলি। অপশনে আছে অণু, বি পরমাণু, সি পদার্থ, বা ডি কণা। সময় কিন্তু বেশি নেই, সময় এখানে শেষ হয়ে গেল। শুদ্ধ উত্তরটা আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটা হলো কি, বি পরমাণু, তাই না? এটাই তো আমরা এখন পড়াশোনা করছি, যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটি পদার্থ রয়েছে, ছোট পদার্থ, সেটি কি, সেটি হলো পরমাণু। তো চলো, আরো আমরা জানবো। তোমরা বুঝতেই পারলে যে আজকে আমাদের বিষয়টি কি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অণু এবং পরমাণু। তো আমরা অণুতে যাওয়ার আগে প্রথম পরমাণু কি হয় সেটি বিষয়ে পড়বো, তারপরে আমরা অণুতে যাব। তো দেখো, এখানে আরো কয়জন দার্শনিক দেখানো হয়েছে, ওরা ছিল গ্রিসের দার্শনিক, বা গ্রিক যেটা আমরা বললাম। আগে আমরা দেখলাম পৃথিবীর নকশায় ভারত আর গ্রিস দেখানো হয়েছে, সেখানেরই ওরা দার্শনিক। তো দেখো, ওরা যে দুইজন দার্শনিক রয়েছে, লিউসিফার আর ডেমোক্রিটাস, উনি কি করেছিলেন, উনি বলেছিলেন যে গ্রিক ভাষায় যে অ্যাটোমাস যে শব্দটি, ঠিক আছে, আমরা যে পরমাণু সেটাকে ইংরেজিতে অ্যাটম বলি, ঠিক আছে, যখনই ইংরেজিতে আমরা বলি সেটাকে অ্যাটম বলি, সেই যে শব্দ অ্যাটোমাস, এই অ্যাটম শব্দ কোথা থেকে এসেছে, এই অ্যাটোমাস শব্দের থেকে, যেটির অর্থ হলো অবিভাজ্য। ঠিক আছে, সবাই মনে রাখবে, এটির মানে কি, অবিভাজ্য। তো এইটা যে উনি যে ডেমোক্রেটাস, লিউসিফাস, উনি যে বলেছিলেন, তো ওরা বলেছিলেন যে অ্যাটোমাস শব্দটির মানে অবিভাজ্য, মানে আরো বিভাজন ওদেরকে করা যায় না। তো দেখো, লিউসিফাস এবং ডেমোক্রেটাসের মতো পদার্থ বিভক্ত করা। তো দেখি ওরা কি বলেছিল, যে একটি পদার্থকে আমরা কি কিভাবে বিভক্ত করে যাব। তো দেখো, প্রথম আমরা পেলাম পদার্থ। তোমরা যে কোনো পদার্থ নিতে পারো, তোমরা এখানে কাগজ নিতে পারো, মাটি, পাথর, গাছ, কলম, প্লাস্টিক,
যা মনে আসে সেই পদার্থ, সেটাকে যদি আমরা ভাগ করি আমরা কি পাবো? পরমাণু, যেটি হলো অবিভাজ্য, মানে পরমাণুর দিকে কম আমরা ভাগ করতে পারবো না। সেইটি কিন্তু এক সময় পর্যন্ত আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তো চলো আমরা এটা জেনে রাখি কি ডেমোক্রিটাস যে উনি ছিলেন, উনি কি বলেছিলেন? ডেমোক্রিটাস ছোট কণার নাম পরমাণু দিয়েছিলেন। উনিও কি করেছিলেন? এই যে ছোট ছোট ক্ষুদ্রতম পদার্থ সেগুলোর নাম পরমাণুই দিয়েছিলেন, যেটাকে ইংরেজিতে অ্যাটম বলা হয় সেটি। তো দেখো, তারপরে যখন এই পরমাণু আবিষ্কার হলো তখন কি তারপরে জানা হয়েছে আমাদের প্রকৃতিতে ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে, তাই তো? তো এই যে ভিন্ন ভিন্ন পদার্থে রয়েছে, সেই ভিন্ন ভিন্ন পদার্থের যে পরমাণু ছিল সেটি কত? দেখো, আমাদের প্রকৃতিতে 118টি উপাদান রয়েছে। উপাদান বা তোমরা দেখবে কোনো কোনো জায়গায় সেটাকে মৌলও বলা হয়, আমরা পড়বো আগে। তো সেই যে উপাদান বা সেই যে মৌল রয়েছে সেটি কয়টি প্রকারের রয়েছে? 118টি প্রকারের আমাদের কাছে রয়েছে। সেই 118টি প্রকারেরই উপাদান বা মৌল একত্রিত হয়, বা সেখান থেকে দুটো বা তিনটে একত্রিত হলো বা চারটে পাঁচটা একত্রিত হলো, সে একত্রিত হয়ে এক ধরনের পদার্থ তৈরি করে। আমি তোমার উদাহরণের মতন বলে দিই, যেমন একটি কাগজ নিলাম। একটি কাগজও কি? একটি কাগজও হলো এক দুই ধরনের উপাদান বা মৌলের মিশ্রিত হয়ে সে কাগজটি বলে, সে কাগজটিও একমাত্র এক ধরনের পদার্থ, তাই না? তো দেখো তো এখানে কি দেখানো হয়েছে? এখানে সোনার টুকরো দেখানো হয়েছে, আমাদের যে সোনা রয়েছে সেগুলোর টুকরো দেখানো হয়েছে। তো এটি কি? এটি হলো একটি বিশুদ্ধ সোনার টুকরো। সেই সোনা দিয়ে আমরা কি তৈরি করি? গয়না, তাই না? আমরা গয়না তৈরি করি ভিন্ন ভিন্ন ধরনের, তাই তো? সেটা আমরা জানি। তো এটি হলো সোনা। এখানে দেখো, এখানে সোনার পরমাণুগুলো দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ক্ষুদ্রতম টুকরো। তোমরা দেখতেই পাচ্ছ এই পরমাণুগুলো কি, সেটি এই দিক থেকে যদি দেখো, আমরা যদি দৈর্ঘ্যের দিকে দেখি, আমরা যদি প্রস্থর দিকে দেখি, আমরা যখন এটাকে উচ্চতার দিকে দেখব, তখন আমরা এইটা দেখবো যে সেই যেদিকে আমরা দেখবো সেটি কিন্তু এক ধরনেরই পরমাণু। এইখানে যে পরমাণু থাকবে সোনার, সেই পরমাণু কিন্তু এইখানেও থাকবে। যে পরমাণুটা সোনার এখানে মধ্যে আমরা পাবো, সেই একই পরমাণু আমরা একসাথে পাবো। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? যখন আমরা এক ধরনের উপাদান নেব, যে কোনো এক ধরনের মৌল নেব, সেইটি যতটি পরমাণু থাকবে সেটা কিন্তু এক ধরনেরই হবে। ঠিক আছে, সবাই বুঝলে? ঠিক আছে, এখন দেখো আমরা কি নিয়েছি, আর একটি পদার্থ নিয়েছি। এটি কি? এটি হলো তামা বা কপার, যেটা আমরা বলি, তাই না? তামাকে তো সবাই চিনো, এই ধরনের তামার যে বাসনপত্র সবাই দেখেছো, তাই না? বা হাতে চুড়িও কখনো কেউ কেউ পরে, তামার চুড়ি, তাই তো? বলে ভালো হয় পড়লে। তো দেখো, এই যে তামা রয়েছে, আমরা আগে সোনা দেখলাম, এখন আমরা যখন তামার দিকে দেখব, সেই একই ধরনের তামাও কিন্তু এক ধরনের বিশুদ্ধ পদার্থ। তো সেই তামার যখন আমরা এই পরমাণুটি দেখব বা এই শেষের পরমাণুটি দেখব বা উপরে যে পরমাণুগুলি দেখব, সেগুলো কি, সেই প্রত্যেক পরমাণু কিন্তু একই ধরনের হবে। তো এই যে একই ধরনের বিশুদ্ধ পদার্থ আমরা যে উপাদানগুলো পাই, সেটাকে আমরা কি বলি? মৌল বলে বলি। ঠিক আছে, মনে রাখবে সবাই। এই যে 118টি উপাদান আমরা পড়েছিলাম, সেইটি 118টি মৌল আমাদের প্রকৃতিতে রয়েছে। তো দেখো, মৌল কি হয়? যে পদার্থ দিয়ে তৈরি এর পরমাণুকে মৌল বলা হয়। আর মৌলগুলি বিশুদ্ধ পদার্থ, মানে এই যে মৌলগুলি রয়েছে সেটি কোনো মিশ্রিত পদার্থ নয়, এখানে একই ধরনের পরমাণু রয়েছে। যদি আমি তামা বলছি, মানে সেই যখন বিশুদ্ধ তামার কথা যখন বলা হয়, সেইটির মধ্যে অন্য কোনো ভিন্ন মৌলের পরমাণু থাকবে না। বা যখন আমরা সোনা বললাম, তখন কি সেই সোনা যখন আমরা খাঁটি সোনা নেব বা বিশুদ্ধ একটি সোনা নেব, সেটাতে কি হবে? সেটাতে অন্য কোনো পরমাণু মিশ্রিত থাকবে না। ঠিক আছে, সবাই বুঝলে? চলো এখন আগে দেখা যাক যে এটির উদাহরণ আমরা কয়টি জানবো। এই দেখো, এখানে আয়রন বা লোহা যেটা আমরা বলি, তারপরে সিলভার বা চাঁদি যেটা বলি, রূপা। ঠিক আছে, এই যে রূপার নূপুর দেখানো হয়েছে, তাই না? সবাই যারা মেয়েরা রয়েছে ওরা পড়ে নূপুর? পড়ে বই?
ঠিক আছে, এখন পড়বে, পরে পড়বে রূপর নুপুর, তাই তো। তারপরে এখানে দেখো কার্বন দেখানো হয়েছে, অক্সিজেন দেখানো হয়েছে, আমরা যে শ্বাস নিঃশ্বাস নিই, তাই না, সেই অক্সিজেন দিয়ে নিই। তারপরে হিলিয়াম, এই যে পুজোর সময় বা মেলাতে তোমরা দেখো যে বেলুন গুলো যে থাকে আকাশে উড়তে থাকে, সেই বেলুন গুলোর ভিতরে কি দেওয়া হয়, এই যে হিলিয়াম গ্যাস দেওয়া হয়, ঠিক আছে। সেটি তোমরা দেখবে যখন আরেকবার মেলাতে বা ঘুরতে টুরতে যাবে, এই ধরনের বেলুন দেখবে, তখন দেখবে ওরা যে কিছুটি হাওয়া ভরে রাখে, সেটি কি, সেটি হলো হিলিয়াম। তো এই হিলিয়ামের জন্যই সেটি ঘুরে। তো এই যে পদার্থগুলো দেখানো হয়েছে বা মানে পদার্থ নয়, এগুলো হলো উপাদান বা মোল। সেই মোলগুলো যে দেখানো হয়েছে, এগুলো হলো কি, এগুলো হলো বিশুদ্ধ, ঠিক আছে। এগুলো হলো বিশুদ্ধ পদার্থ বা বিশুদ্ধ যে উপাদান বা মোলগুলো, ঠিক আছে। এখানে কোনো মিশ্রণ নেই, যে অক্সিজেন, কার্বন, রূপা, ঠিক আছে এখানে। তারপরে মার্কারি, মার্কারি কোথাকে বলো তো? আমরা যে যখন আমাদের জ্বর আসে, তোমরা দেখবে ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার ইউজ করে, তাই না, একটি কাচের একটি টুকরোর মধ্যে, সেটির ভিতরে কিন্তু মার্কারি থাকে, ঠিক আছে। তো সেটি আমরা পরে দেখবো। দেখো, এখন আমরা আরো পরমাণুর বিষয়ে জানবো। তা আমরা দেখলাম যে 118টি আমাদের কাছে মোল রয়েছে। সে 118টি মোল যে আমরা পাই, তার মধ্যে আমাদের যে 92 রয়েছে, সেইগুলি হলো প্রাকৃতিক, মানে আমরা সেটি প্রকৃতির থেকে পাই, পৃথিবীর থেকে। আর তার মধ্যে যে 26টি রয়েছে, সেইগুলি হলো কৃত্রিম, ঠিক আছে, মানে সেইগুলি হলো মনুষ্যর দ্বারা তৈরি করা। মৌলগুলো মনুষ্য নিজে তৈরি করেছে, যে ল্যাব রয়েছে, ভিন্ন ভিন্ন আমাদের যে কারখানাগুলি রয়েছে, সেইখানে ওরা একটি রাসায়নিক প্রক্রিয়া করে 26 ধরনের যে মৌল তৈরি করেছে। তো এই যে 92 যেগুলো প্রাকৃতিক থেকেই আমরা পাই, 26 গুলো যেগুলো কৃত্রিম, মানে যেগুলো মনুষ্য তৈরি করেছে, সেই সব মিলিয়ে আমাদের কাছে 118টি মৌল রয়েছে। তো দেখো, মৌল প্রাকৃতিক ভাবে উপলব্ধ পৃথিবীতে, যে 92টা আমরা দেখলাম, 92টা, আর যে 26টা সেটি কি, সেটি মনুষ্যর দ্বারা কৃত্রিম ভাবে প্রস্তুত করা মৌল, তাই তো। দেখো, এই যে প্রাকৃতিক থেকে যে আমরা যে মৌলগুলো পাই, সেগুলোর উদাহরণ কি, অক্সিজেন, কার্বন, আয়রন, লোহা, সেগুলো কি, আমরা সেগুলো প্রাকৃতিক থেকে আমরা পাই। এই যে অক্সিজেন, আমাদের যে বাতাবরণে যে বাতাস রয়েছে বা বায়ু রয়েছে, সে বায়ুতে অক্সিজেন থাকে, তা নিয়ে আমরা শ্বাস নিঃশ্বাস করি। তারপরে এই যে কার্বন, সেগুলো কিন্তু প্রাকৃতিক ভাবেই পাওয়া যায়। তারপরে লোহা, আয়রন যেটা আমরা বলি, সেই পদার্থ বা সেই মৌলটিও কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে পাই। আর যে মনুষ্য যে মানে তৈরি করেছে যে পদার্থ, সেগুলোর মধ্যে উদাহরণ হলো এই যে প্লুটোনিয়াম, আমেরিকান, এই দুইটি পদার্থ হলো একটি উদাহরণ। আমাদের যে 26টি কৃত্রিমের মধ্যে দুটি উদাহরণ হলো এই দুটি মৌল, যেটি মনুষ্য দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, সবাই বুঝলে? তে চলো দেখো, এখন আমরা দেখবো কি, আমাদের প্রকৃতিতে 118টি রয়েছে, মানে মৌলের কথা পড়ছি আমরা এখন, তাই তো। পরমাণু বা মৌলের, পরমাণুর যে গঠন করে একটি মৌল তৈরি করে, সেটা আমরা জানলাম। দেখো, পরমাণু যখন একত্রিত হয়, সেটি এক ধরনের পদার্থ তৈরি করে, সেটা আমরা দেখেছি। তো সেই পদার্থগুলো কিন্তু তৈরি হয় ভিন্ন ভিন্ন মৌলগুলো দিয়ে, ঠিক আছে। দেখলে এখন যে আমরা দেখলাম লোহা, তো লোহা তো একটি বিশুদ্ধ আমরা দেখলাম, কিন্তু আমরা আরো অনেক ধরনের পদার্থ রয়েছে, যেমনি তোমরা কাঁসা বলতে পারো, কাঁসার বাসনগুলি থাকে না, যেখানে আমরা ভোগ টোগ দেই, তাই তো। সেই যে কাঁসার বাসনটি রয়েছে, সেটি কি, সেটি ভিন্ন ভিন্ন ধরনের মৌলগুলো নিয়ে তৈরি করা হয়েছে। এখন যখন আমরা বিশুদ্ধ পদার্থ নেব, চার যে পরমাণুগুলো থাকবে, যখন সেটি দিয়ে আমরা একটি নতুন পদার্থ তৈরি করব, কাঁসা তৈরি করব, তখন সেখানে কি হবে, ভিন্ন ভিন্ন ধরনের মৌলগুলো থাকবে, সেই ভিন্ন ধরনের মৌলের ভিন্ন পরমাণুও থাকবে, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রাকৃতিতে 118টি রয়েছে, আর কি, আমাদের প্রাকৃতিতে 118টি ধরনের মৌল পরমাণুও রয়েছে। যতটি মৌল রয়েছে, সেই মৌলের ততটি পরমাণু থাকবে, তাই না, সেটাও আমরা দেখলাম। আর কি কি জানলাম, এই যে এই সুন্দর সুন্দর পরমাণুগুলো দেখানো হয়েছে, তাই তো। দেখো, এই পরমাণুগুলো ভিন্ন অনুপাতে একত্রিত হয়ে যৌগ গঠন করে।
এই যে আমি এখন বললাম যে একটি ভিন্ন পদার্থ তৈরি করে যোগ, যেটাকে আমরা কম্পাউন্ড বলে থাকি, ঠিক আছে। সেই যেমন আমরা পিতল নিয়ে নিলাম, কাঁসা নিয়ে নিলাম, এই ধরনের যে ধাতু বা পদার্থ সেইগুলো কি, সেটাকে আমরা বলবো যোগ। মানে এই যে পরমাণু ভিন্ন বা মোল যে রয়েছে সেইগুলো একত্রিত হয়ে কি করে, যোগ তৈরি করে। মানে এক ধরনের অন্য ধাতু তৈরি করবে, কিন্তু সেইটি বিশুদ্ধ হবে না, সেটি মিশ্রিত হবে, ভিন্ন ভিন্ন পরমাণুর মিশ্রিত হবে, ঠিক আছে। সেটাকে আমরা বলি যোগ, মনে রাখবে। তারপরে কি, দেখো এখানে উদাহরণের সূত্র দেওয়া হয়েছে, জল রয়েছে, অক্সিজেনের গ্যাস রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, গ্লুকোজ, যে এই ধরনের যে দেখানো হয়েছে সেইগুলো সব কি, সেইগুলো হলো মিশ্রিত পরমাণুর দ্বারা তৈরি করা যোগ, ঠিক আছে। এই যে জল, আমরা যে জল খাই সেটিও কিন্তু একটি পরমাণু নয়, সেটিও কিন্তু দুটি পরমাণুর মিশ্রিত, ঠিক আছে। আমরা দেখলাম তো, সেটির ব্যাপারে আমরা আগেও পড়বো। এখন দেখো আরো আমরা কি জানলাম, যে এই যোগগুলি আমাদের চারপাশে ভিন্ন পদার্থ তৈরি করে, সেটা তো আমরা দেখলাম, ঠিক আছে। চলো, তো এখানে দেখো দেখানো হয়েছে এই যে আমাদের চারপাশে ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে প্রাকৃতিক, যে জল বলো, পাথর বলো, ঠিক আছে, গাছপালা, ঘর, মাটি, সেই কিন্তু বিশুদ্ধ নয়, সেইগুলো কিন্তু কয়েকটি পরমাণু মিশ্রিত হয়েই তৈরি হয়েছে, ঠিক আছে। আর সেটাকে আমরা বলি যোগ, মনে রাখবে। তো এটি আমরা জানলাম। আর কি, দেখো পৃথিবীর সমস্ত উপাদান গঠিত পরমাণুর ভিন্ন মিশ্রণে, যেটা আমরা এখন বললাম, আমরা পৃথিবীর যে যতটি যে আমাদের সব রয়েছে পদার্থ, সেটি ভিন্ন পরমাণুর মিশ্রিত। তো চলো, একটি প্রশ্নের সময় হয়ে গেল। দেখো প্রশ্নটা কি, ক্ষুদ্রতম কণা যার সব সব সপ্তম অস্তিত্ব রয়েছে হলো এ পরমাণু, বি উপাদান, সি অণু, বা ডি আয়ন। তো চলো, আমি তোমাদেরকে 31 সেকেন্ড সময় দিয়ে দিলাম, আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতে পারবে। এখানে ক্ষুদ্রতম কণা বলা হয়েছে, সেটি কি, আমরা তো এত সময় দিয়ে পড়ছি, তাই না? বলা কি হয়েছে, ক্ষুদ্রতম কণা যার স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, তাই তো, সেটি বলা হয়েছে। তো এটি কি, সেটি পরমাণু, উপাদান, অণু, ইয়া আয়ন? সময় কিন্তু বেশি নেই। সময় এখানে শেষ হলো। আমি শুদ্ধ উত্তরটি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো এ পরমাণু, তাই না? এটা তো আমরা দেখলাম, পরমাণু হলো একটি স্বতন্ত্র একটি পদার্থ, যা দিয়ে আমাদের পৃথিবীর সমস্ত পদার্থগুলি গঠন হয়েছে, তাই তো, সেটা আমরা দেখলাম। তো দেখো, কেন এবং কিভাবে, এখন একটি মাথায় প্রশ্ন আসে, তাই না? কি প্রশ্ন, দেখো, কেন এবং কিভাবে ভিন্ন উপাদানের পরমাণু একত্রিত হয়। এখন আমরা জানবো যে কেন পরমাণু একত্রিত হয় বা কিভাবে সেটি একত্রিত হয়। তো দেখো, তার জন্য কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন রাসায়নিক আইন রয়েছে। তো সেই আইনের মধ্যে যে প্রথম আইনটা আমরা পড়তে চলেছি, সেটি হলো এটি কি, এটির নাম রাসায়নিক সংমিশ্রণের আইন। তো চলো দেখি, এই যে রাসায়নিক সংমিশ্রণের আইন, এটি কি, রাসায়নিক সংমিশ্রণের আইন এবং রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। তো দেখো, এটি কি করেছিল, এটা রাসায়নিক যে বিজ্ঞান এখন আমরা পড়ছি, তাই না, আমরা পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ভিন্ন ভিন্ন ধরনের বিজ্ঞান পড়ি। তো এই যে রাসায়নিক সংমিশ্রণ যে আইন ছিল, সেটি কিন্তু আমাদের রাসায়নিক যে বিজ্ঞান সেটির ভিত্তি স্থাপন করেছিল। তো এই কি, চলো আমরা দেখি। তার জন্য আমাদের একটা ছোট কার্যকলাপের মতন করতে হবে, যেটি দ্বারা আমরা বুঝতে চেষ্টা করব। তো দেখো কি, এখানে এখানে রয়েছে বেরিয়াম ক্লোরাইড, একটি দ্রবণ লওয়া হয়েছে এইটাতে। আর সেই বেরিয়াম ক্লোরাইডে প্রথম না মিশ্রিত না করে আমরা আরো একটি দ্রবণ নিয়েছি, সেটি কি, সোডিয়াম সালফেট। তো দেখো, এখানে বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট নেওয়া হয়েছে। প্রথম আমরা এটাকে মিশ্রণ করলাম না, মিশ্রণ না করে আমরা সেটি কি করলাম, সেটিকে ওজন করলাম, মানে সেটির ভর কত। তো যখন আমরা সেটি ওজন করলাম, ভর করলাম, আমরা দেখলাম যে আমরা 40 পেয়েছি, তাই না? এখন আমরা কি করে দিলাম, সেইটাকে ঝাঁকড়িয়ে সেই যে দুই পদার্থ ছিল, সেই যে দ্রবণ ছিল, সেটাকে মিশ্রিত করে দিয়েছি।
মিশ্রিত করে সেখানে কি হলো, রাসায়নিক প্রক্রিয়া হলো, তাই না? তো সেই রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে কি হয়েছে দেখো, আমাদের বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট যখন আমরা প্রথমে নিয়েছিলাম, সেটাকে মিশিয়ে আমরা কি পেলাম, বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আমরা কি, আমরা যে নুন খাই সেটি হলো সোডিয়াম ক্লোরাইড। তো দেখো, তারপরে যখন আমরা আবার ওজন করলাম তখন কি পেলাম, সেই 40ই পেলাম। তো দেখো, যেই আমরা প্রক্রিয়াটি করলাম, বিনা যখন মিশ্রিতর আগে আমরা দেখলাম যে সেই 40ই রয়েছে ভর, মিশ্রিতর পরেও কিন্তু ভরটি কি 40ই রয়েছে, এখানে ভর কিন্তু ক্ষয় হয়ে যায়নি। সবাই বুঝতে পারলে কার্যকলাপটি? আমরা দেখলাম কি, প্রথম যখন আমরা মিশ্রণ করিনি দুইটি কে, যখন আমরা আলাদা রেখেছিলাম দুইটি দ্রবণকে, তখনও ভর 40 গ্রাম ছিল। তারপরেও যখন এটাকে আমরা মিশ্রিত করে দিলাম দুটি পদার্থকে, সেইটি দিয়ে যে রাসায়নিক প্রক্রিয়ার পরে যে আমরা পদার্থটি পেলাম, সেটির ভরও কিন্তু 40 গ্রাম। এখানে যে ভর রয়েছে, বড়দের যে ওজন রয়েছে, সেটি কিন্তু ক্ষয় হয়ে যায়নি। তো এইটির থেকে আমরা কি বুঝলাম, যে রাসায়নিক বিক্রিয়ার আগে যে ভর ছিল, রাসায়নিক বিক্রিয়ার পরেও সেই ভর কিন্তু আমরা দেখলাম যে সেটি ক্ষয় হয়ে যায়নি, বা সেটি নষ্ট হয়ে যায়নি, বা কমেও যায়নি, বেশিও যায়নি। তো এটি আমরা কার্যকলাপ থেকে জানলাম, তাই না? তো দেখো, এই যে আরেকটি প্রক্রিয়া রয়েছে, এটি তোমরা ঘরে চেষ্টা করে দেখতে পারো। এখানে কি নিয়েছে, এখানে ভিনেগার নেওয়া হয়েছে। ভিনেগার যে কোনো তোমরা দোকানে পেতে পারো, ঠিক আছে, মুদির দোকানে, সেখানে ভিনেগার বললেও দিতে পারে। তারপরে এই ধরনের বেলুন, আর বেলুন কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি সোডিয়াম বাইকার্বনেট, এক ধরনের দ্রবণ নিয়েছি। তো সেটি আমরা বেলুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, প্রথম আমরা এটাকে অমিশ্রিত করে সেটাকে আমরা ওজন করলাম, এভাবে রেখে দিলাম। তো দেখতে পারলে সেই ওজন বেড়েছে 8 গ্রাম, তাই না? তারপরে আমরা এটাকে কি করলাম, সেই যে বেরিয়াম, আমাদের সোডিয়াম বাইকার্বনেট রয়েছে, সেটি ভিনেগারে আমরা মিশ্রিত করে দিলাম। মিশ্রিত করার পরে তোমরা দেখবে এখানে এই যে বেলুনটি রয়েছে, সেটি কিন্তু ফুলে উঠবে। তো সেই বেলুনটির মধ্যে কি এক ধরনের গ্যাস রয়েছে। এখন আমরা তো সেটাকে বেরোতে দেইনি, না দিয়ে আমরা কি দিলাম, পরের দিকে যে আমরা ওজনটি করলাম মিশ্রণ করার পরে, সেটিও কত, 8 গ্রামই বেরোলো। তো দেখো, এখানে রাসায়নিক প্রক্রিয়া তো হলো, কিন্তু রাসায়নিক প্রক্রিয়ার পরে ভর কিন্তু বদলে যায়নি, ভর একই ধরনের রয়েছে। ঠিক আছে, তো এই যে আমরা দেখলাম, এটি কি, এটি হলো ভর সংরক্ষণের সূত্র। আমাদের যে প্রথম সূত্র রয়েছে, সেটি হলো কি, ভর সংরক্ষণের সূত্র। ভর সংরক্ষণের সূত্রটি কি, আমরা দেখতেই পারলাম যে ভর রাসায়নিক প্রক্রিয়ার আগে ছিল, সেই ভরটি প্রথম ছিল। তো দেখো, ভর সংরক্ষণের সূত্র বলে যে ভর হতে পারে না, কি হতে পারে না, রাসায়নিক বিক্রিয়ার তৈরি বা ধ্বংস। যে কোনো রাসায়নিক প্রক্রিয়া আমরা করলে সেই ভর যে থাকে, যে আমাদের পদার্থ নিয়েছি বা দ্রবণ রয়েছে, সেটি কোনোদিন ধ্বংস হয় না, সেটি কোনোদিন বদলে যায় না। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? এটি হলো ভর সংরক্ষণের সূত্র। ঠিক আছে, সেটি কে বলেছিল ভর সংরক্ষণের সূত্র? যে একজন বিজ্ঞানী, এখানে অ্যান্টোইন লেবোসিয়ার, উনি বলেছিলেন যে এই প্রক্রিয়াটি বা এই ভর সংরক্ষণের সূত্রটি। তো এটি আমরা দেখলাম। তো এখন আমরা যেটি দেখলাম, আমরা আরো জানবো। ঠিক আছে, ভর সংরক্ষণের সূত্র দেখলাম, এখন আরেকটি সূত্র দেখবো। তো দেখো, এখানে কি দেখানো হয়েছে, এখন কলের জল, তাই তো? সেই কলের জল আমরা নিলাম, জল নিলাম। তো দেখো, জল কি দিয়ে গঠিত, আমি আগেই বলেছিলাম যে জলও কিন্তু একটি বিশুদ্ধ নয়, সেটিও আমাদের ভিন্ন মৌলের মিশ্রণ বা পরমাণুর মিশ্রণ। তো সেখানে কি কি পরমাণু রয়েছে, দেখ, জল হাইড্রোজেনের 2 পরমাণু এবং অক্সিজেনের 1 পরমাণু দ্বারা গঠিত। তো জলে কি কি থাকে, হাইড্রোজেনের 2টি পরমাণু থাকে, আর অক্সিজেনের 1টি পরমাণু থাকে। ঠিক আছে, সেইটি দিয়ে কিন্তু আমাদের জল তৈরি হয়। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আমরা নিয়ে নিলাম। তারপরে আণবিক ভর, যদি আণবিক ভর আমরা দেখি, যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে আণবিক ভর রয়েছে, সেটি একটি রাসায়নিক যে টেবিল, আমরা যে পিরিয়ডিক টেবিল বলি, সেখানে তোমরা দেখবে এই যে 118টি পদার্থ রয়েছে বা মোল রয়েছে, সেটির ভর দেখানো হয়েছে।
আছে, কতটুক ভর। তো হাইড্রোজেনের এখানে আমরা দেখলাম সেটি হলো 1 আণবিক ভর, আর অক্সিজেনের কত, 16, সেটি আমরা সেই টেবিল থেকে পাই। এখন কয়টি পরমাণু আমরা জল তৈরি করতে ব্যবহার করলাম, হাইড্রোজেনের 2টি আর অক্সিজেনের 1টি। তো সেই মিলিয়ে আমাদের যে ভর হলো, জলের ভর সেটি কত, হাইড্রোজেন থেকে আমরা 2 পেলাম আর অক্সিজেন থেকে আমরা 16 পেলাম। এখন যদি আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত দেখি, যে জল তৈরি করতে, সেটিতে অনুপাত কত আসলো, 2 16, সেটাকে যদি আমরা আরো ছোট করে দিই থাকবে 1 আর 8, তাই তো। এখন দেখো, আর আমরা জল কোথায় পাই, বৃষ্টি, তাই না, কলের জল থেকে এক ধরনের জল পাই, বৃষ্টিপাত থেকেও আমরা জল পাই। তো সেই বৃষ্টিপাতেরও যদি আমরা জল দেখি, জলটি কি হবে, সেই একই হবে। দেখো জলের ভর এখানে অনুপাত কত পেলাম, 1 আর 8, তাই না, হাইড্রোজেন আর অক্সিজেনের। এখন যদি আমরা ল্যাবে জল তৈরি করি, ঠিক আছে, আমরা ল্যাব করতে পারি, তাই না। ল্যাবে কিভাবে করতে পারি, আমরা হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম, হাইড্রোজেনের পরমাণু নিলাম, অক্সিজেনের পরমাণু নিলাম, সেই নিয়ে মিশ্রণ করে আমরা ল্যাবে জল তৈরি করতে পারি। তো সেইখানে যদি আমরা এই ভরগুলো দেখি, হাইড্রোজেনের ভর, অক্সিজেনের ভর, আর সেই ভরের অনুপাত যদি আমরা দেখি, সেটি কি আসলো, দেখো সেই 1 আর 8। তো জল যে পেলাম, জল এক ধরনের পদার্থ, সেটি যে আমরা পেলাম, দেখো কল থেকে পেলাম, বৃষ্টিপাত থেকে পেলাম, ল্যাবে তৈরি করলাম, সেই সব জায়গায় কিন্তু আমরা জলকে কি দেখলাম, যে হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে জলে, সেই হাইড্রোজেন আর অক্সিজেনের যে পরমাণুর যে ভরের অনুপাত রয়েছে, সেটি কিন্তু একই প্রত্যেক জায়গায়। ঠিক আছে, এটি একটি উদাহরণ। এখন আমরা নেব বায়ু। বায়ুতে কি কি থাকে, ভিন্ন ধরনের মিশ্রণ থাকে, তাই না, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সে সব নিয়ে আমাদের বায়ু গঠিত। তো বায়ুর থেকে যদি আমরা এখানে কার্বন ডাই অক্সাইড দেখি, যে আমাদের যে চারপাশে বাতাস রয়েছে, সেখানে যদি কার্বন ডাই অক্সাইড দেখি, তো কার্বন ডাই অক্সাইড কি দিয়ে তৈরি, কার্বন ডাই অক্সাইড হলো কার্বনের 1 পরমাণু আর অক্সিজেনের 2 পরমাণু দিয়ে তৈরি। এই যে কার্বন ডাই অক্সাইড যে দ্রবণটি রয়েছে, বা কার্বন ডাই অক্সাইড যে মৌলটি রয়েছে, সেটি কি, সেটি পদার্থটি রয়েছে কার্বনের 1 পরমাণু আর অক্সিজেনের 2 পরমাণু দিয়ে গঠিত। তো দেখো এখানেও আমরা দেখলাম। এখন যদি আমরা সেই যে ভর সংরক্ষণের কথা যে বললাম, দেখো ভর আমরা যদি নেই এখানে পরমাণুর, কার্বনের আণবিক ভর হয় 12 আর অক্সিজেনের কত হয় 16, সেটি তোমরা মনে রাখবে। তো সেখান থেকে যদি আমরা ওদের অনুপাত দেখি, অনুপাতটি কত পাবো, অনুপাতটি আমরা পেলাম 3:8, 3:8, এটি অনুপাতটি পেলাম কার্বন ডাই অক্সাইড। এখন দেখো আমাদের যে এই যানবাহন দ্বারা যে ধোঁয়া বেরোয়, সেইটির মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে। তো সেই কার্বন ডাই অক্সাইড যে থাকে, তো আমরা সেই ক্ষেত্রে যদি কার্বন ডাই অক্সাইডের দেখি, তখন আমরা কি পারবো, সেই একই অনুপাত পেলাম। তারপরে আমরা যে ল্যাবে করেছিলাম, মনে আছে তোমাদের, এই টেস্টটা আমরা করেছিলাম না ল্যাবে এখন, তো সেটি যে আমরা দেখলাম, সেটিতেও কিন্তু এই যে বেলুনটা যে ফুলে উঠলো, সেটির কারণটি কি, সেটির মধ্যে কার্বন ডাই অক্সাইড একটি গ্যাস তৈরি হয়েছে। যখন এই রাসায়নিক প্রক্রিয়াটি হলো, ভিনিগারের সাথে আমাদের সোডিয়াম বাইকার্বনেটটি মিলে গেলে একটি কার্বন ডাই অক্সাইড গ্যাসটি তৈরি করলো। তো সেইখানেও যদি আমি কার্বন ডাই অক্সাইডটি দেখি ভরে, তো আমরা কি পাবো, দেখো এখানেও আমরা যে অনুপাতটি পাবো কার্বন আর অক্সিজেনের, সেটি কিন্তু একই হবে, 3:8। তো দেখো আমরা এখানে বায়ু, যানবাহন, বায়ুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, যানবাহনে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তারপরে যে রাসায়নিক প্রক্রিয়ার থেকে যে আমরা কার্বন ডাই অক্সাইড পাই, এই সবগুলোর মধ্যে কি কার্বন ডাই অক্সাইডের অনুপাতও সেই 3:8। আগে জলের অনুপাত দেখলাম, এখন কার্বন ডাই অক্সাইডের অনুপাত দেখলাম। তারপরে দেখো এখন আমরা কি নিলাম, সার নিয়েছি, সেটিতে কি থাকে, অ্যামোনিয়া। অ্যামোনিয়া নামের পদার্থটি থাকে। সে অ্যামোনিয়া কি দিয়ে গঠিত, দেখো অ্যামোনিয়া নাইট্রোজেনের 1টি পরমাণু আর হাইড্রোজেনের 3টি পরমাণু দিয়ে গঠিত হয়। অ্যামোনিয়া এক ধরনের পদার্থ, যেটি আমরা সারে পাই, ঠিক আছে। তো সেই এখন যদি আমরা অ্যামোনিয়া দেখতে যাই, তো অ্যামোনিয়া কি, নাইট্রোজেনের আণবিক ভর রয়েছে 14, আমাদের হাইড্রোজেনের রয়েছে 1। তো এখন যদি আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত দেখি, তো আমরা কত পেলাম, 14:3, তাই তো। সেই অ্যামোনিয়া কিন্তু মনুষ্যের শরীরের মধ্যেও পাওয়া যায়,
ঠিক আছে, সেটি কোথায় কিভাবে পাওয়া যায় সেটি তোমরা খুঁজে দেখবে। তো আমি বলে দিচ্ছি যে এই অ্যামোনিয়া কিন্তু মনুষ্যের শরীরেও পাওয়া যায়। দেখো সারে যেটি পাওয়া যায় সেটি মনুষ্যের শরীরেও পাওয়া যায়। তো সেই মনুষ্যের শরীরে যে অ্যামোনিয়াটি পাওয়া যায় সেটির মধ্যেও কিন্তু কি অ্যামোনিয়া যে তৈরি হয় সেটি একটি নাইট্রোজেনের পরমাণু আর 3টি হাইড্রোজেনের পরমাণু দিয়ে গঠিত। আর সেখানেও যদি আমি অনুপাত দেখি সেটিও 14 আর 3ই হবে, সেটি কিন্তু ভিন্ন হবে না। তো এগুলো যে আমরা দেখলাম এটির থেকে আমরা কি বুঝলাম? তারপরে দেখো এখানে কি দেখানো হয়েছে, এখানে কারখানা, যে কারখানার মধ্যে যে কাজকর্ম চলে সেই কাজকর্মগুলো দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কন্ডেন্সার রয়েছে, কম্প্রেসার রয়েছে। তো সেইগুলোর মধ্যেও কিন্তু অ্যামোনিয়া ব্যবহার হয়, যে শিল্প প্রক্রিয়া হয় সেখানের মধ্যেও অ্যামোনিয়া ব্যবহার হয়। তো এখানের মধ্যে অ্যামোনিয়া দেখানো হলো, সেটির অনুপাত যদি আমরা দেখি সে 14:3। তো যেভাবে আমরা জলে দেখলাম, কার্বন ডাই অক্সাইডে দেখলাম, এখন আমরা কি দেখছি, অ্যামোনিয়াতে দেখছি। তো সেই অ্যামোনিয়াগুলো আমরা কোথায় পাই? সারে পাই, মনুষ্যের শরীরে পাই, শিল্প প্রক্রিয়ায় পাই, কিন্তু এটার যে অনুপাত রয়েছে সেটি এক। তো দেখো এখানে জল, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এই সবগুলো কি, এগুলো এটি হলো অনুপাত, তাই তো? সেটি আমরা দেখলাম যে সবগুলোর অনুপাত কিন্তু একই ধরনের। তো সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম? সেখান থেকে একটি আমরা নতুন সূত্রতে গেলাম, সেটি হলো কি, সেটি হলো সূত্রের অনুপাত, সেটি হলো স্থির অনুপাত সূত্র। তো এই যে স্থির অনুপাত সূত্র আমি বলছি সেটি কি হয়? স্থির অনুপাত সূত্র মানে কি করলাম, আমরা দেখলাম যে আমরা মনুষ্যের শরীর বলো মানে ভিন্ন ভিন্ন পদার্থ থেকে পদার্থ যদি আমরা যাই, সেটি যে আমাদের যে পরমাণু রয়েছে বা মোল রয়েছে সেটি কিন্তু কোনোদিন বদলে যায় না। যদি আমি বললাম যে অ্যামোনিয়া তৈরি হয়েছে একটি নাইট্রোজেনের পরমাণু আর 2টি হাইড্রোজেনের পরমাণু দিয়ে, তো সেটির মানে সেটি মনুষ্যের শরীরে পাই বা ডিটারজেন্টে পাই বা কারখানাতে পাই, সেটির অনুপাত কিন্তু একই হবে। তো সেই যে সূত্রটি দেওয়া হয়েছিল, প্রথম আমরা ভর সংরক্ষণ সূত্র পড়েছিলাম, তাই তো? আমরা দেখেছিলাম যে যে কোনো রাসায়নিক প্রক্রিয়ায় যে আগে ভরটি হবে, প্রক্রিয়ার পরেও ভরটি কি হবে, ভরটি ধ্বংস হয় না, ভরটি বদলেও যায় না। আর সেই আমরা এখন 2 নম্বর সূত্রটি দেখলাম, সেটি কি, স্থির অনুপাত সূত্র। স্থির অনুপাত সূত্রের মধ্যে কি বলা হয়েছে, যে পদার্থগুলো আমাদের কাছে রয়েছে সেটি কিন্তু বদলে যাবে না, সেটির অনুপাত যখন আমরা পদার্থ থেকে পদার্থতে আমরা যাব, কিন্তু সেই যে অনুপাত রয়েছে, সেটির যে স্থির মাত্রাটি রয়েছে সেটি একই থাকবে। এটি বলা হয়েছে দেখো, একটি রাসায়নিক পদার্থ উপাদানগুলি সর্বদা ভর দ্বারা নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। যে এটির ভর রয়েছে প্রথমে, সেইটি কিন্তু আমরা প্রত্যেক পদার্থে পাবো। আমরা এখানে পদার্থে পদার্থে যদি ভিন্নতা হয় তাহলেও কিন্তু আমাদের যে মৌল রয়েছে বা উপাদান রয়েছে সেটি কিন্তু বদলে যাবে না। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? চলো, তো দেখো এখানে কি বলা হয়েছে, যোগ দুটি বা ততোধিক মৌলের এটি মানে দিয়ে গঠিত হয়, তাই তো? এই যে যোগ আমরা বললাম, কম্পাউন্ড যেটাকে বললাম, সেটি দুটি বা দুটির থেকে বেশি মৌল দিয়ে সেটি গঠিত হয়, এটি আমরা জানলাম। তারপরে দেখো অনুপাত, যোগ যখন থেকে এসেছে তা নির্বিশেষে বা কে প্রস্তুত করেছে সেটি আমরা দেখলাম। তো এটা কে করলো, দেখো স্থির অনুপাত সূত্র যেটা আমরা দেখলাম, সে স্থির অনুপাত সূত্র ছিল জোসেফ এল প্রিস্ট দ্বারা প্রণয়ন করা হয়েছে। উনি এই স্থির অনুপাত সূত্রটি দিয়েছিলেন। তো সেই স্থির অনুপাত সূত্রতে উনি যে দিয়েছিলেন সেটাতে উনি এটি বললেন। তো চলো আমরা এখন একটি প্রশ্ন নিয়ে নেব। প্রশ্নটি আমরা এখন করব। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো এটি, দেখো ভিন্ন পদার্থ এখানে পদ্ধতিতে প্রাপ্ত সিইউও, মানে এখানে সিইউও বলা হয়েছে, এটি এক ধরনের, এখন যে আমরা বললাম মিশ্রিত পদার্থ সেটি, তো একটি মিশ্রিত পদার্থের কথা বলা হয়েছে যে ভিন্ন পদ্ধতিতে প্রাপ্ত সিইউও নমুনায় তামা এবং অক্সিজেনের শতাংশ একই বলে পাওয়া গেছে। ঠিক আছে, তো এটি কোন সূত্রে এখানে চিত্রিত করে?
এখন আমরা পড়লাম, তাই না? তো দেখো কি কি রয়েছে অপশনে। এ স্থির অনুপাত, বি ভর সংরক্ষণ, সি একাধিক অনুপাত, বা ডি পারস্পরিক অনুপাত। তো চলো আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতেই পারবে, তাই না? এখানে সে একই বলা হয়েছে, এখানে একটি পদার্থ বলেছে, সেটিকে CuO বলা হয়েছে, যে এই পদার্থটিতে কি আছে, অক্সিজেন আছে, আর এখানে তামা আছে, কপার আছে, সেটি দিয়ে এটি তৈরি। তো এই যে আমরা এখন পড়লাম ভিন্ন ভিন্ন যে আমরা সূত্র পড়লাম, তো সেই যে এই সূত্রটি কোন, এটি যে পদার্থটি কোন সূত্রের মধ্যে পড়ে সেটি জিজ্ঞেস করা হয়েছে। সময় বেশি নেই, সময় এখানে শেষ হয়ে গেল। আমি বলে দিচ্ছি এটি হলো বি ভর সংরক্ষণ, তাই না? আমরা দেখলাম যে রাসায়নিক প্রক্রিয়ার আগে ভর ছিল, সেটি কিন্তু পরে, তাই তো সেটি আমরা দেখলাম। তো চলো আজকে ক্লাসটি শেষ করার আগে তোমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত একটি প্রশ্ন করে নেব। প্রশ্নটি কি, দেখো সবিতা স্কুল যাচ্ছে, যাওয়ার পথে এক বৃদ্ধ ভিক্ষুক মহিলাকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সে। তারপর সে তার সর্বাধিক মানে যে কোনো দিয়ে ও মহিলাকে সাহায্য করলো। তো সাহায্য করার মধ্যে যে এই যে ও যে প্রদর্শন করলো সেটি কি করলো, দেখো অপশনে কি রয়েছে। এ সততা, বি সমবেদনা, সি শান্তি, বা ডি সম্মান। এখানে বলা হলো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। ও স্কুলে যাওয়ার সময় একজন বৃদ্ধ মহিলাকে আহত অবস্থায় দেখলো। আহত অবস্থায় দেখার সময় ও কি করলেন, ওর যতটুক পারে ততটুক সাহায্য করলো সেই মহিলাকে। তো এটিতে কি, এটিতে আমরা সততা বুঝলাম, শান্তি বুঝলাম, সংবেদনা বুঝলাম, বা সমমান আমরা বুঝলাম। সময় বেশি নেই, সময় এখানে শেষ হলো। শুদ্ধ উত্তরটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো বি সংবেদনা, তাই না? এটি হলো ওর সংবেদনা। তো আজকে ক্লাসটি তোমাদেরকে কেমন লেগেছে আমি অল্প সময় দিয়ে দিলাম, তোমাদের উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আজকের ক্লাসটি কেমন হয়েছে, আর আলো ভালো করার চেষ্টা করব। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব, সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে।
Mohan says, I am going to the market. Mohan bolche, I am going to the market. So me, when as a third person I'm reporting the incident, I will say, what will I say? I will say Mohan replied that he was going to the market. Mohan replied that he was going to the market. Clear? So you understood this? Okay. Now understand this again. So these words, Suraj asks, Suraj, where are you going? Means Suraj directly bolche. These words, or Mohan bolche, I am going to the market. Mohan is telling, I am going to the market. These are the exact words of the speaker. Speaker Suraj ba Mohan je shabdogulo exactly boleche, these are the exact words. And what are these words? These words are the report of the incidents that took place. Me as a third person, I am reporting the incidents. আমি এটাকে রিপোর্ট করছি, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার রিপোর্ট অফ দ্য ইনসিডেন্ট। এই সাইডে দেখতে পাচ্ছি these are the exact words of the speaker, exact words যেটা স্পিকার বলেছে, and on this side it is the report of the incidents that are going to happen. Clear? So what are these words called? The exact words of the speaker. This is called direct speech. Exact words of the speaker টা হচ্ছে গিয়ে কি direct speech, ঠিক আছে? আর রিপোর্টেড কথাগুলো গিয়ে হচ্ছে গিয়ে কি, what are the reported words called? Reported word গুলো হচ্ছে গিয়ে কি indirect speech, ঠিক আছে? Direct speech আর indirect speech, বুঝলে? So the exact words, understand this, the exact words of the speaker, okay, the exact words of the speaker are called direct speech, okay, and the reported incidents, okay, is called indirect speech or reported speech. Clear? I hope. Okay, now let's move forward. So in today's class we are going to learn about narration. বুঝে গেলাম narration মানে কি? Narration মানে হচ্ছে to change direct speech, to identify first of all which is a direct speech, which is an indirect speech, and then to change from direct to indirect, from indirect to direct, vice versa. বুঝলে? So this is narration. Narration মানে বোঝা গেল? Narration মানে হচ্ছে narration এর মধ্যে আমরা কি করি? What do we do under narration? We identify the different types of speech, direct or indirect, and then we try to transform direct speech into indirect speech or indirect speech into direct speech. Clear to you? Okay. Now, so that we have understood what is narration about, and then we are going to talk about narration today. So let's try to understand what is speech. What is speech? Speech হচ্ছে words spoken by a person. Now whatever I am speaking right now, আমি যে কথাগুলো এখন right now বলছি, this is speech. I am giving a speech. Okay, these are words spoken by me right now at this moment. The speech কত রকমের হতে পারে? How many types speech can be? Speech can be reported, which is called direct. Speech can be reported in two ways. One is direct, another is indirect. Indirect speech is also called reported speech. ঠিক আছে? দু টাইপের হতে পারে। ডাইরেক্ট, যেমন সুরজ says বা সুরজ বলছে I am going to the market. That is direct. And when I am reporting it, I will say Suraj said that he was going to the market. That is reported or indirect speech. Clear? Okay. Now, so before we move forward, so let's see, is it in? কোন speech এই sentence টা আছে? Okay, the sentence here in front of you is he said to her, where are you going? Okay, there are four options in front of you: A negative, B direct, C indirect, or D none of this. Clear? So your time starts now. Give me your responses. Okay, go ahead and give me your responses. Which option do you think is the correct option? The statement that is given to you, what do you think it is in which speech? এটা কোন স্পিচে আছে? যে সেন্টেন্সটা তোমার সামনে দেওয়া আছে, he said to her, comma, quotation এর মধ্যে where are you going, question mark, unquote. So this particular sentence is in which speech? Tell me. Okay, go ahead and tell me. All right, so this is in option B, direct speech, right? So this is the format of writing a direct speech. এই যে প্রথমে এরকম he said to her, Ram said to her something, comma, then within the quotation we write the exact speech. So this is the format of writing a direct speech. We will come to know about this in our upcoming minutes. Okay, now let's move ahead. Now what do you see here? Mohit said, my brother is at school. Okay, Mohit said, my brother is at school. So in the above sentence, we are reporting exactly the same words used by the speaker. So
these words are the exact words. My brother is at school. Who said? Mohit said. So when we are quoting the exact words of the speaker, we are putting them within quotation marks. These are quotation marks. Okay, so যখন আমরা exact words of the speaker কে বলছি, তখন আমরা এটাকে কি করছি? আমরা এটাকে quotation mark এর মধ্যে দিয়ে দিচ্ছি। Clear? And when you report the exact words as used by the speaker, it is said to be direct speech. তো যখন আমি এটাকে এই ফরম্যাটে লিখে দিচ্ছি, কোটেশনের মধ্যে আমি যখন ডাইরেক্ট কথাগুলোকে লিখছি, then it is called direct speech. So when I will change it, it will become indirect. Clear? Okay, so now let's read some facts about direct speech. Now some important points about direct speech. What? Use the actual words said by the speaker. The speaker যেটা বলছে, whatever the speaker is telling, so you have to quote the exact words. That is why it is put within quotation, to make the people understand that these are the exact words. তার জন্য কোটেশনের ভেতরে দেওয়া হয় লোককে বোঝানোর জন্য যে এটাই হচ্ছে exact words. ঠিক আছে, এই ওয়ার্ডের মধ্যে কোনো চেঞ্জ নেই। So when we are using the exact words, it is direct speech. Now put the quotation marks around the words spoken. So whatever is the direct thing, the exact words should be put within quotation marks. ঠিক আছে, quotation marks এর মধ্যে quotation mark তোমরা বুঝে গেছো quotation mark কি হয়? এই যে quotation mark, বুঝলে তো? এই যে এরকম করে করে আমরা দেই যে quotation mark, double quotes. Okay, so this is quotation mark. Clear? So when you put the words in quotation mark, the exact words spoken by the speaker, it is called direct speech. Now a comma is used before the opening quotation mark. ঠিক আছে, তো quotation mark এর আগে একটা comma বসে। Okay, like he said to her, comma, then within the quotation mark you put the exact words of the speaker. Clear? So he said to her, comma, then within the quotation marks you put the exact words of the speaker. Okay, Niloy said, I am learning a new topic. Okay, so here you look at the format. Niloy said, তারপরে একটা comma আছে, তাই তো? কমার পরে শুরু হচ্ছে the quotation marks. After the comma starts the quotation mark. Okay, so this is, remember this very clearly, this is the format for writing a direct speech. এটাই হচ্ছে proper format. Clear? For writing a direct speech. Acha, what else do we need to understand? So you see we have marked here already quotation mark. These are the quotation marks, and this and the one that we saw in bracket are the exact words of the speaker. Niloy বলেছে কি, I am learning a new topic. So these are the exact words of the speaker. That's why they are put within quotation marks. Is that clear? Okay, now let's move forward and see what's happening here. So there is an elephant, right, outside the window. Okay, so what are we going to say in direct speech? The first word inside the inverted comma starts with a capital letter. ঠিক আছে, তো ইনভার্টেড কমার মধ্যে যে প্রথম শব্দটা থাকে, কোটেশন মার্কস এর মধ্যে যে প্রথম লেটারটা থাকে, সেটা starts with capital letter. For example, John said there. You see the there th is in capital. So the first letter within the quotation marks is in capital. So John said, comma, there is an elephant outside the window. John said, comma, there is an elephant outside the window. Clear? So the first letter within the quotation mark should be in capital. যেমন এখানে there এর t টা capital দেখতে পাচ্ছি আমরা। Clear? Okay, now let's move forward and take up this particular thing. Okay, now let's take up this. What do you see here? Sahil said, I'm tired, right? Okay, so Sahil said that he was tired. So this is indirect speech, right? So this is indirect speech. We will come to know about this soon. Now let's move to the question first. Okay, so before that, look at this. Both sentences 1 and 2 mean the same but are written differently. In sentence 2, the exact words of the speaker are not used. This is in indirect speech. Clear? Okay, now so let's move ahead and let's take up this particular question before going to the details of indirect and direct more. Okay, now identify the appropriate indirect speech for the following sentence. So you have a sentence in front of you and you have 4 options for that sentence. What you have to do here is you have to identify which is the correct indirect speech of the sentence.
বুঝেছো কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা কি? একটা সেন্টেন্স তোমাকে দেওয়া আছে, তার চারটা অপশন দেওয়া আছে। তো তোমাকে কোয়েশ্চেনটা কি করছে? কোয়েশ্চেনটা করছে তোমাকে যে সেন্টেন্সে দেওয়া আছে সেটার এক্সাক্ট ইনডাইরেক্ট স্পিচটা কোনটা সেটা তোমাকে বের করতে হবে। বুঝলে? এই সেন্টেন্সের এক্সাক্ট ইনডাইরেক্ট স্পিচটা কোনটা সেটা তোমাকে বের করতে হবে from the four options given to you. Clear? So the sentence is the hare said, comma, quotation mark starts, I will take a quick nap here in this soft grass. Okay, the hare said, comma, I will take a quick nap here in this soft grass, unquote. So this is the sentence for you. So what you have to do is you have to find out the correct indirect speech for this particular sentence. Clear? Okay, now go ahead and tell me. Go ahead with this and tell me what do you think is the correct option for this particular sentence, right? Okay, go ahead. All right, look at all the four options carefully and then answer, right? Okay, so the correct option is option B. Why option B? Now see, the hare said that, okay, the hare said that he would take, I will take changes to he would take a quick nap here changes to there, a quick nap there, in this changes to that, in that soft grass. Clear? So that is why option B, the hare said that that he would take a quick nap there in that soft grass is the correct option. Clear? Okay, now let's move ahead and look at more examples. Okay, now so let's begin with, so we have learned about indirect speech, that we put the exact words of the speaker, we put them within quotation marks. Okay, the first letter within the quotation mark is in capital. These are the things we learned about direct speech. Now let's read about indirect speech. So do not use the exact words of the speaker, however its meaning remains the same. Okay, so we cannot use the exact words. In direct speech we use the exact words of the speaker, in indirect we cannot use the exact words of the speaker. For example, Niloy said, I am learning a new topic. This is in, yes, this is in direct speech. The indirect speech will be, Niloy said that she was learning a new topic. Here I changes to she, third person. Okay, Niloy said that she was learning a new topic. Okay, third person. The speech changes to third person. Now what do you see here? Do you think the boy is hungry? Okay, let's see. Now, what would we write here? So no quotation marks are used. We know this in direct speech, in indirect speech, or in reported speech we call it. No quotation marks will be used. No quotation marks are there. Paul said, I am hungry. So this is in direct speech, right? So what will be the indirect speech for this? Paul said that he was hungry, right? Paul said that he was hungry. Clear? Okay. Now, again, what else do we have? Report what was said using the word that. So, in direct speech, in indirect speech, we use that. Nilay said that she was learning a new topic. Ram said that he was going to the market. Richa said that she was studying yesterday. Okay, so that. In indirect speech আমরা that শব্দটা দিয়ে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি. Okay, so now look at examples. For example, she said I am going to London tomorrow. This is, yes, this is direct speech. I am going to London tomorrow. Exact words of the speaker. So direct speech. What is going to be the indirect speech? She said that she was going to London the next day. She said that she was going to London the next day. Bujhle? She said that she was going to London the next day. Clear to you? Okay. Now, so that we are writing indirect speech using the word that. Clear? Okay. Now let's look at this again.
The pronoun I changes to he, she. I told you Niloy said I am learning a new topic. Niloy said that she was learning a new topic. Similarly, we changes to they. Suppose Richa said, we are coming to your home tomorrow. We will be coming to your home tomorrow. Now you change it and say, Richa said that they would be coming to my home tomorrow. Or not tomorrow. Tomorrow changes to the following day. Clear? Okay. So likewise, we change হয়ে যায় কিসে দেতে. I change হয়ে যায় he বা she তে, depending on the sentence. We change হয়ে যায় দেতে. Ramya said, I am writing a letter to my mother. Okay. Ramya said that she was writing a letter to her mother. বুঝলে? Okay, this is how it functions, right? So, I change হয়ে গেল she তে, বোঝা গেল? Indirect speech এ that লেগে গেল, that শব্দটা লেগে গেল এই যে indirect speech এ. Clear? Okay. Now, they said we go for a walk every day. They said we go for a walk every day. So, they said that they went for a walk every day. বুঝলে? তো এই যে we, this we changes to they. Clear? So, they said we go for a walk every day. They said that they went for a walk every day. Clear? So, we changes to they, right? Okay. Now, so now before moving ahead, let's take up the third question of the class today. Let's see. Change the speech of the following sentence. So, this particular sentence is given in which speech? Yes, very good. It is given in direct speech, right? So, we have to change this sentence into indirect speech. Okay, so you have 4 options for this. So, out of the 4 options, you have to select one option. Now, let's see what are the 4 options in front. Let's see what is the sentence in front of you. The sentence is, Sita said to me, comma, quotation mark starts, can you give me your pen? Question mark, unquote. So this is a sentence in front of you. What you have to do is you have to find the correct indirect speech for the sentence. Clear? Again, I will read out the sentence to you. The sentence is, Sita said to me, can you give me your pen? Clear? Okay, so you have 4 options in front of you and your time starts now. Now, give me your responses quickly. Which option do you think is the correct option? Sita said to me, can you give me your pen? Clear? Okay. Now, go ahead and tell me which option do you think is the correct option? Right. Okay. Go ahead and tell me. Which option do you think is the correct option? Okay, very good. So, the correct option is option C. Sita asked me if I could give her my pen. The question was, can you give me your pen? Okay. So, for example, you see, if option A is wrong because Sita asked me, can I give her my pen? The can is wrong here. The can needs to be changed. The option A wrong. Option B, Sita asked me if I can. Can is wrong. Can ekhane hobe na. Can needs to be changed to could. And option D, Sita asked me if I gave her my pen. Again, gave, can শব্দটা কোথায়? Can শব্দটা তো could হয়ে আসতে হবে, right? So option C is the correct option. Sita asked me if I could give her my pen. Can you give me your pen? Changes to if I could give her my pen. Clear? বোঝা গেল? Okay. Now, change of pronouns. Now, let's look at the different changes of the pronouns. Okay. So, we have learned that from indirect to indirect, the pronouns keep changing. So, I changes to he, she, right? Okay. Changes to what? Any idea? Me changes to him, her, right? Okay. My changes to again. My changes to his, her. Clear? So, this is what you have to remember. Mine changes to his, hers. Okay. So, this is the pattern. Now, we changes to, yes, we changes to they, right? And then we have us. Us changes to what? Us changes to them. Clear? Okay. Our changes to, what does our change into? Our changes to their, right? Okay. And ours changes to what?
Ours changes to theirs, right? Our changes to their, ours changes to theirs. Okay. You changes to he, she, them, him, her, anything, okay? You said you will come tomorrow. Suppose Ram said that, Ram said, comma, you said you will be coming tomorrow. Ram said that he said he would be coming the following day. Okay? So that is how you changes to he, she, them, him, her. Again, yours as well, his, her, their, right? Okay. Yours changes to his, hers, theirs. Clear? Okay. Now, okay, we will take up this question now. Let's see what do we have for us. Okay. Look at this particular question. Change the speech of the following sentence. Right? Okay. The teacher said, comma, boys, what do you understand by this phrase? The teacher said, comma, boys, what do you understand by this phrase? Again, tell me this sentence is in which particular speech? Right. Is in direct speech, right? Okay, so the sentence is in direct speech. What you have to do is we have to change it into indirect speech, right? Okay, the teacher said, comma, boys, what do you understand by this phrase? There are 4 options in front of you, and out of the 4 options you have to choose the correct indirect speech for the given sentence, right? Okay, so your time starts now. Give me your responses. Which option do you think is the correct option for this particular sentence? Means the incorrect indirect speech for the sentence. The teacher said, comma, quotation starts, boys, what do you understand by this phrase? Okay, go ahead and give me your responses, right? Okay, all right, take up your time and tell me. All right, okay, very good. Now, the correct answer is what? Yes, very good. Option C. Right. The teacher asks the boys what they understand by this changes to that, by that phrase. Right. By that phrase. Clear? Why option A, B and D are wrong? Option A, B and D, let's look at option A. The teacher asks the boys what they understood by this phrase. Wrong. First of all, this will change to that, and asked and understood, 2 past tenses together. Wrong. Okay, not happening. Now, option B, the teacher asks the boys what they understood by that phrase. Again, although here this has changed to that, but still it is understood. So asked and understood, 2 past not sitting together. Wrong. Right? And option D, the teacher asks the boys what they understand by this phrase. Again, option D, this has not changed to that, so wrong. That is why option C is the correct option. The teacher asks the boys what they understand by that phrase. Clear? Okay. Now, so now let's look at the other changes that keeps happening. What are we have learned about the change of the pronouns. Now, what are the other changes? Because I told you tomorrow changes to following day. Okay, now changes to then. Remember these changes. Okay, now changes to then. At present changes to what? At that time. Okay, at that time. Today changes to that day. Clear? Okay. Then tonight changes to that night. Today, that day, tonight, that night. Okay. Now, yesterday changes to the previous day. Okay. The previous day by the day before. Yesterday. The previous day by the day before. If you have sent yesterday in the direct speech, so when you change it into indirect speech, it will become the previous day or the day before. For example, similarly, for ago, it becomes ago before. Right? Okay. Then next week becomes, any idea? I just told you some time ago. Right. Next week becomes the following week. Right. Okay. Last night becomes the previous night or the night before. Okay. Similarly, later becomes, what will later turn into? Later will change into after. And tomorrow will change again into, just like next week changes into following day, tomorrow will change into
the following day, or the next day. So these are the other changes other than the pronouns that you need to remember while doing the narrations. Clear? Is that clear to you? Okay. Now, so what are the other changes? Any more changes that we need to focus on? Let's see. So we have to see this changes to what? That. Okay, this changes to that. We have just seen in our MCQ question. This changes to those. Okay, this to that, this to those. Here changes to there. Right. Then come changes to go. Right. And bring changes to take. Clear? Okay. Now, what now? Let's look at some of the rules which are necessary for understanding for changing direct speech into reported speech or indirect speech. 1. Omit all the quotation marks and end the sentence with a full stop. So, omit all the quotation marks and end the sentence with a full stop. So, in the reported speech or in indirect speech, there will be no quotation marks. It will just be a sentence ending with a full stop. Right? So, now let's look at an example. She said, comma, I am tired. She said, comma, I am tired. She said that she was tired. Clear to you? Okay. Similarly, or now what's the next rule? The rule number 2 is the tense of the direct speech will be changed into its corresponding tense in the reported speech. Okay. The tense of the direct speech will be changed into its corresponding tense in the reported speech. So the tense changes. Okay. Whatever is the tense in the direct speech, the corresponding tense will be coming in the indirect speech. Now, suppose example, if it is simple present in direct, it will become simple past in indirect. For example, she said, I like to read. In indirect, it will be, she said that she liked to read. Okay. So simple, she said, I like to read. It is in simple present and simple past. She said that she liked to read. Clear? Okay. So this is how it goes, how it functions. Again, Andrew said, I am coming over. Okay. So this is, what is it? It is past continuous. So it is present continuous, right? So Andrew said that he was coming over. So this is past continuous. So present continuous changes to past continuous. So this is how is the pattern, right? Okay. So if the reporting verb is in present tense, then there is no change in the reported speech. Okay. So if the reporting verb is in present tense, for example, let's see, he says I'm happy. So if it is in present tense, he says I'm happy. So in the reported speech, we don't change it. We will say he says that he is happy. So if it is in present tense, okay, says, for example. Similarly, you look at this. If the reporting verb is in past tense, then the reported speech will also change in past tense. If it is present tense, then it remains present. He says, they say, okay. And if it is written in past tense, suppose they said we are reading books, so we will change it into past tense. They said that they were, are changes to were. They were reading books, okay. Now, if said to is used to the reporting verb, then it will change to into told. This is very important. So if said to is used in the reporting verb, then it will change into told. So said to changes to told. Said to in direct speech changes to told. Aryan